কৃষি পণ্য এখন পর্যন্ত পৃথিবীর যেই দেশগুলি রপ্তানি করে সরকার পিছনে তাকে প্রোটেক্ট যদি না করে বিশ্ববাজারে ওই রপ্তানিকারক টিকে থাকা খুবই কঠিন। সেটা ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে জাপান পর্যন্ত প্রত্যেকটা দেশেই কৃষিতে প্রচুর ভর্তুকি বা সাবসিডি দেয়, এটা আমরা সবাই জানি। কেউ স্বীকার করে কোনো দেশ স্বীকার করে না। কৃষিতে আধুনিকায়ন, আধুনিক কৃষি ছাড়া এই সময় লোকাল মার্কেট বলেন আর ইন্টারন্যাশনাল মার্কেট বলেন কোথাও আপনি অবস্থান নিতে পারবেন না। গুণগত মান অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কিছুদিন আগে, বোধহয় মাস দেড়েক আগে, আমার কাছে এসেছিল চাইনিজ অ্যাম্বাসেডার সাহেব। তো আমি বললাম যে, বলে যে আমরা তোমাদের সাথে অনেক কিছু করতে চাই। আমি বলছি আমরা তো এত কিছু করছি, তোমাদের কাছ থেকে এত পণ্য আমদানি করছি, কিন্তু তোমরা তো আমাদের কাছ থেকে কিছু নিচ্ছ না, আর যা নিচ্ছ এটার ডিফারেন্স তো আকাশ পাতাল। বলে কি নিতে পারি? তো আমি বললাম যে আমি তো জানি এবং শুনেছি এবং আমি দেখেছি, বিকজ আই ইউজ টু গো টু চায়না ভেরি ওপেন আগে। তো বলে যে, আমি বললাম যে তোমরা কাঁঠালটা নিতে পারো কিনা? সে বলে যে হ্যাঁ, আমি এটা চিন্তা করতে পারি। আপনাদেরকে সুখবর দিচ্ছি, আজ থেকে 3 দিন আগেই বোধহয় আমাদেরকে চিঠি দিচ্ছে যে আমরা বড় আকারে কাঁঠাল নিতে চাই বাংলাদেশ থেকে, কিন্তু তার আগে আমরা এখানে একটা প্যাকিং ইন্ডাস্ট্রি সেট করতে চাই, যেটাতে আমার কোয়ালিটি কন্ট্রোলটা প্রপারলি হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা এগ্রিকালচার পণ্য এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার আগে অনেকগুলি ইম্পর্টেন্ট চেকিং আছে, এগুলিকে না করে কোনো দেশেই এ ধরনের পণ্য রপ্তানি করতে বা আমদানি করতে দেয় না। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আপনাদের সাবসিডির প্রশ্নে আমি কথা বলেছি, কোয়ালিটির প্রশ্নে আবারও আমি বলবো। আমি আমাদের যে ভ্যারাইটিগুলি আছে, যেটা আমাদের জাত, ওই জাতগুলির যে টেস্ট, আমি ব্যক্তি জীবনে হাইব্রিডের বিরুদ্ধে নয়, কিন্তু অরিজিনাল আমাদের যে জাতটা আছে ওইটার টেস্টের থাকে। বর্তমানে যে হাইব্রিড বা আপনি থাইল্যান্ড বা অন্য কোথাও গেলে দেখেন এত লম্বা লম্বা আম, কিন্তু স্বাদের দিক থেকে বোধহয় আমাদের ধারে কাছেও আসে না। আমার মনে হয় আমাদের যে ভ্যারাইটি আছে, এখানে যারা বিজ্ঞানী আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মার্কেটের চাহিদা অনুযায়ী রং একটা ব্যাপার, কালার একটা ফ্যাক্টর, এবং এটা খুব দ্রুত যেন পচে না যায় এই ধরনের কোনো ডেভেলপমেন্ট যদি করতে পারেন, জিনকে ঠিক রেখে। জিনে হাত দেওয়া যাবে না, জিনে হাত দিলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে, তাইলে বোধহয় আমরা বিশ্ববাজারে ভালো করতে পারবো। রপ্তানি এখন পর্যন্ত আমরা যা করছি শুধুমাত্র বাঙালি কমিউনিটির জন্য। কোনো বাঙালির যদি কোনো মিডল ইস্টে ফ্রেন্ড থাকে যেই দেশে যাচ্ছে, কোনো আরবিক যদি ফ্রেন্ড থাকে, শখ করে তারা খাওয়াইতে পারে। ইতালিতে একই অবস্থা, ইংল্যান্ডে একই অবস্থা। আমাদের সত্যিকার অর্থে রপ্তানি তখনই রপ্তানি হিসাবে এটাকে অনেক বড় ফিগারের সামনে এসে যাবে যদি ওই দেশের নাগরিকেরা আমার দেশের আম খাওয়া শুরু করে। তো ওইটা ওই পর্যায়ে আসার জন্য যারা রপ্তানিকারক আছেন তারা আলোচনা করবেন, যারা বিজ্ঞানী আছে তাদের সাথে। তাহলে আপনার সমস্যাটা কি, ওনারা কি ডেভেলপ করতে পারে, এটা আলোচনা হয়ে যাবে এবং এর একটা সঠিক সমাধান আসবে। আসেন বিমান ভাড়া, আপনি কি বলবেন? আজকে আমি এখানে মন্ত্রী হিসাবে আসছি, আর না হলে আপনার মতো আমিও দুঃখের কাউয়ানি ফাটিয়েছিলাম। কার কাছে যে কমো
এই দুঃখের কথা জাগে বুঝে পাইতেছি না। ওমর সাহেবের কাছে গেলে বলে না এটা তো আমার দায়িত্ব না, ওমর সাহেবের কাছে দৌড়ান। এই সাহেবরার কাছে দৌড়াইতে দৌড়াইতে বাটার জুতা 3 জোড়ার সোল শেষ, সলিউশন নাই। এটাই তো সমস্যাটা, তাই না? আমি আপনাদেরকে কথা দিচ্ছি কৃষিমন্ত্রী হিসাবে, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান, এর সমাধান আমরা খুঁজে বের করতে হবে। কারণ এই ধরনের ফেনিশেবল আইটেম এয়ার ছাড়া শিপমেন্টের কোনো সুযোগ নাই। এবং এটাও আপনাদের সাথে আমি একমত পোষণ করি, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের এখানে এয়ারে কার্গো ভাড়া অনেক বেশি। এটার সমাধান আমি খুঁজে বের করব, আমরা খুঁজে বের করব। এর মধ্যে সুখের খবর হলো বাংলাদেশ বিমান বেশ কিছু বিমান কেনার চুক্তিতে যাচ্ছে। আমরা আশা করব বিমান এসে পৌঁছার আগেই আমাদের রপ্তানি অনেক দূরে গিয়ে যাবে। সুতরাং একটা কার্গো ফ্লাইট যখন চালু রাখে এটাকে কিন্তু ডেলি 2টা ফ্লাইট কানেকশনে রাখতে হয়। কার্গো ফ্লাইট বসিয়ে বসিয়ে রেখে কার্গো ফ্লাইট চালানো সম্ভব না। আর যখনই কার্গো ফ্লাইট আসবে তার এক্সপেন্ডিচার অনেক কম নর্মাল ফ্লাইট অপারেটিং থেকে। তেলের খরচ, ল্যান্ডিং খরচ, আর যেখানে পার্কিং করবে ওই খরচ, আদার কোনো খরচ তো নেই। সুতরাং ওই সময় আবার ফ্রেট অনেক কমানো সম্ভব। তবে এই মুহূর্তে যেটা আছে এটার ভিতরে আমরা বিমানের যে মন্ত্রী আছে ওনার সাথে থেকে শুরু করে আমরা সবাইকে নিয়ে বলবো যেভাবে হোক এই ভাড়া কমানোর জন্য। আমার কাছে ভালো লেগেছে একজন খামারি ভদ্রলোক, রাজশাহী কোন অঞ্চলের নাচল, কারণ ওনার ছাদ থেকে আমি ধরে নিয়েছি উনি রাজশাহী নাচলেরই হবে। এই ভদ্রলোকের আমি সত্যি, আপনি বোধহয় বলেছিলেন, আমি ভাই মন্ত্রী হিসেবে এবং এদেশের একজন নাগরিক হিসাবে, আমি ব্যক্তি জীবনে একজন কৃষক, আপনার মতো মডার্ন কৃষকের আমি স্যালুট জানাই। এই কারণে শুধু আম ধরেনি, আম বাগানের পরে যে খালি জায়গাটুকু থাকে, আমার কাছে ভালো লেগেছে উনি একটা জায়গায় বলেছে, আমি চিন্তা করছিলাম, আমি নোট নিয়েছিলাম যে যখন আম নিয়ে বক্তব্য দেয় দেখলাম ছবিগুলি যে প্রচুর ছায়ামুক্ত জায়গা আছে, ছায়াযুক্তের পাশাপাশি ছায়ামুক্ত জায়গা আছে। আমি চিন্তা করছিলাম আমরা আশা করি আগামী 1 বছরের ভিতরে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। ইনশাআল্লাহ পেঁয়াজ আর আমদানি করতে হবে না, কারণ আমাদের 30 থেকে 32% পেঁয়াজ আমাদের পৌঁছে যেত। আমরা নতুন টেকনোলজি ইনভলভ করেছি, আগামী বছরের ভিতরে আরো নতুন কয়েক হাজার গোডাউন আমরা ডেলিভারি করব। সো বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে আর পেঁয়াজ আমদানি করতে হবে না।